নমস্কার। আমার প্রথম গল্প আমি আপনাদেরকে শোনাতে চলেছি। গল্পের নাম রাজীব সেন দ্য ম্যানেজার। তো রাজীব সেন আর চন্দ্রিমা সেন হচ্ছে একজন কাপল। রাজীব সেনের বয়স হচ্ছে 33। উনি একটা কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে জড়িয়ে আছেন বিগত 7 বছর ধরে। রাজীব আর চন্দ্রিমার বিয়ে হয়েছে 6 বছর। হ্যাপি কাপল, এমনি ঠিকঠাক কাপল, যেরকম হয়, সুখ দুঃখ নিয়েই, কিন্তু ভালো, দুজনের ভেতরে ভালো আন্ডারস্ট্যান্ডিং, ভালো কাপল। ওদের 2 বছরের একটা বাচ্চা মেয়ে আছে। চন্দ্রিমা আগে একটা স্কুলে পড়াতেন, কিন্তু বাচ্চা হওয়ার পরে উনি সাময়িকভাবে বাচ্চারই দেখাশুনো করেন। তো আমাদের রাজীবের যে ব্যাপারটা, রাজীব হচ্ছে একটু সাবমিসিভ টাইপের, মানে ও যেটা ওর ফিলোসফি, যেটা ও বিশ্বাস করে, সেটা হচ্ছে যে ও যেটা করে, মানে ওর কাজ যেটা, সেই কাজটা ও নিজেই খুব মন দিয়ে করতে ভালোবাসে, এবং যদি কাজটা ঠিক মতো কমপ্লিট করে তাতে নিজেই একটা স্যাটিসফ্যাকশনও পায়। মানে একটা, অনেকে আছেন একটা কাজ ভালো করে করলো, এসে অনেকে বললো গুড জব ডান, সেটা তো ঠিক আছে, কিন্তু তার থেকেও ও যদি নিজে কোনো কাজ করে এবং নিজে যদি সেটাকে মনে হয় যে তার ঠিকঠাক কাজ হয়েছে, ও নিজেই একটা বেশ স্যাটিসফ্যাকশন ব্যাপারটাও নিজেই ফিল করে। তো মানে সেদিক থেকে দেখতে গেলে ও নিজের কাজটা নিজেই সে ক্রিটিসাইজ করে যে ঠিক করলাম না ভুল করলাম, আর মোটামুটি সৎ ছেলে। তো রাজীব ছোটবেলা থেকেই কলকাতাতে বড় হয়েছে। তো যখন ও কলেজে পড়তো, কলকাতারই একটা কলকাতার একটা নামি কলেজে সে পড়তো। তো কলেজে পড়ার সময় ও একটা মেয়ের প্রেমে পড়েছিল। মেয়েটার নাম ছিল বৈশালী। এখন বৈশালী তখনকার দিনের অত্যন্ত সুন্দরী একজন মহিলা, এবং রাজীব যখন কলেজে পড়তো, আজ থেকে প্রায় 15 বছর আগে, তখন তো মানে বৈশালী আরও মানে ভীষণ সুন্দরী, ভীষণ ব্যক্তিত্ব সম্পন্ন একটি মহিলা ছিল, এবং বহু ছেলে ওরকম মেয়ের প্রেমে পড়ে, তার ভেতরে রাজীবও পড়েছিল। কিন্তু রাজীব জানতো যে বৈশালী তাকে হয়তো কখনো পাত্তা দেবে না বা দেয় না, কিন্তু ওই যে ও নিজের কাজটা নিজে পছন্দ করে করতে ভালোবাসে বলে ও নিজে মনে করতো যে আমি তো বৈশালীকে পছন্দ করি, ভালোবাসি, তো সেটাই আমার কাছে অনেক। তো যতদিন ও কলেজে পড়েছিল, বৈশালীর প্রেমে মোটামুটি সে পাগলই ছিল। তো বৈশালীকে সে রীতিমতো সে দেখতো আড়াল করে। বৈশালী যে কোচিনে যেত, সেই কোচিনগুলো, সেই ক্লাসে ভর্তি হওয়ার চেষ্টা করতো, কখনো হতে পেরেছিল, কখনো হতে পারেনি, বা অনেক সময় বৈশালীর পেছন পেছন যেত যাতে বৈশালী ওকে দেখতে পায়। তো সেভাবেই চলেছিল, কিন্তু কখনো ডিরেক্ট প্রপোজ রাজীব বৈশালীকে করতে পারেনি, কারণ বৈশালীর একটা স্ট্রেচার, সেটা অনেক উঁচু লেভেলই তখন থেকেই ছিল। তো কলেজ শেষ হয়ে গেছিল, তারপরে যে যার রাস্তায়। তো বৈশালী তারপরে বাংলা সিনেমা জগতের একটা বড় নায়িকা হন আর কি। আর রাজীবও তারপরে আস্তে আস্তে হায়ার স্টাডি করে, তারপরে চাকরি করে শুরু করে বিয়ে টিয়ে তো চন্দ্রিমার সাথে হলো। বৈশালীকে মাঝে মাঝে পোস্টারে বা সিনেমার ম্যাগাজিনে বা ইন্টারনেটে তো দেখতোই। তো এই করে দিন চলছে। তো একটা শনিবার দিন রাজীব অফিস থেকে ফিরছে, শনিবারদের ওদেরও ফুল ডে অফিস থাকে, তো অফিস থেকে ফিরছে, হঠাৎ করে দক্ষিণ কলকাতারই একটা বড় সিনেমা হলের সামনে দেখে একটু ভিড়, বেশ বড় ভিড়। তো সেদিন নাবার সময় ও খেয়াল করলো যে এত ভিড় কেন। হঠাৎ করে দেখলো যে ওই বৈশালী মানে একটা বড় কালো গাড়ি থেকে নামলেন, এবং যা হয় চারিদিকে ওর প্রচুর গৃহরক্ষী বা বাউন্সার বা আরো অনেকে ঘিরে আছে। তো এতদিন বাদে রাজীব প্রথম বৈশালীকে দেখলো, মানে সেই কলেজ ছাড়ার পরে বৈশালীকে চাক্ষুষ তো আর দেখেনি। তো জানতো বৈশালী খুব বড় সিনেমার নায়িকা হয়েছেন, কিন্তু চাক্ষুষ আর দেখেনি। তো এতদিন বাদে বৈশালীকে দেখলো, মানে দূর থেকে আবছা করে। তোর মনটা মানে সাংঘাতিক একটা উথাল পাতাল করতে শুরু করলো যে এতদিন বাদে বৈশালীকে দেখলো।
আর বৈশালীর ব্যাপারটা হচ্ছে যে বৈশালী তো চিরকালই একটা অন্য লেভেলের মহিলা ছিল। বৈশালী কখনো নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত ছিলেন, উনি কখনো কোনো ছেলের দিকে ওইভাবে পাত্তাও দেননি। আর রাজীবকে ওর বন্ধুরাও বলতো যে বৈশালীও কোনোদিনও তোকে পাত্তাও দেবে না, বা দেয়ও নি, কোনোদিনও তোর দিকে তাকায়ও নি বা তাকায় না। তো এগুলো তো রাজীব তো জানতোই। তো তারপরে যখন এতদিন বাদে বৈশালীকে দেখলো, তো ন্যাচারালি ওর মনটা ভীষণ একটা এক্সাইটেড, একটা আতাল পাতাল, কি হচ্ছে না হচ্ছে। তো ডিসাইড করলো যে না, যখন দূর থেকে আবছা দেখেছি, আজকে একটু বৈশালীকে একটু কাছ থেকে দেখবো, কেমন দেখতে হয়েছে একটু দেখবো বলে ও নামলো গাড়ি থেকে। নামার পরে তারপরে বৈশালী যে সিনেমা হলে গেছিলেন, ওনার সিনেমার সেদিন প্রোমো ছিল, তো রাজীবও গিয়ে একটা সিনেমার টিকিট কাটলো, ওই একটাই ধারণা নিয়ে যদি বৈশালী দেবীকে একটু কাছ থেকে দেখা যায়। তো সিনেমা যখন বৈশালী দেবী হঠাৎ করে আস্তে আস্তে দোতলায় চলে গেলেন, তো রাজীব চেষ্টা করেছিল পেছন পেছন যেতে, কিন্তু এত ভিড় ছিল যে রাজীব আর সামনে যেতে পারেনি। তো রাজীব ভাবলো যে ঠিক আছে, এখন যখন দেখালো না, তাহলে হাফ টাইমে যদি বৈশালী দেবীকে একবার দেখা যায়। তো হাফ টাইমের সময় রাজীব চেষ্টা করেছিল, কিন্তু সেটাও সফল হয়নি। তারপরে সিনেমা দেখতে দেখতে রাজীবের সিনেমাটা কিন্তু বেশ ভালো লাগলো। ও দেখলো যে বৈশালী খুব সুন্দর অভিনয় করেছে, একটা ডিটেকটিভ রোলের লিড রোলে ছিলেন বৈশালী। দেখলেন যে খুব ভালো অভিনয় করেছে, চোখে তীক্ষ্ণতা, বডি ল্যাঙ্গুয়েজে একটা বুদ্ধিমত্তার ছাপ, সব কিছু নিয়ে রাজীব তো খুব ইমপ্রেসড, খুব মুগ্ধ হয়ে সিনেমাটা দেখলো। এবং সিনেমার শেষে যখন বেরোচ্ছে, তখনও ওই আশা নিয়ে যদি বৈশালী দেবীকে একবার চোখে একটু দেখতে পার, একটু সামনাসামনি। তো এইভাবে সিনেমা হল থেকে যখন যাচ্ছে, তখন দেখতে পারলো বৈশালী দেবীও অনেক অনুরাগীর সাথে নামছে। তো এইবারে কিন্তু রাজীবের সুযোগ হয়ে গেল বৈশালীকে একটু কাছ থেকে দেখার। ও কিন্তু বৈশালীকে কিন্তু একটু কাছ থেকে দেখতে পারলো। তারপরে অদ্ভুতভাবে, মানে যেটা রাজীব কখনোই এক্সপেক্ট করেনি, মানে ভীষণভাবে সারপ্রাইজিংলি, সেটা বৈশালী হঠাৎ করে ওর দিকে হাত তাড়িয়ে বললো, আরে রাজীব না তুই? রাজীব তো আকাশ থেকে পড়লো। যে বৈশালী কোনোদিনও ওকে পাত্তা দেয়নি, ওর বন্ধুরা বলতো, কোনোদিনও তাকায়নি, আজ থেকে এত বছর বাদে রেকগনাইজ করলো। মানে বুঝতেই তো পারছেন রাজীবের কি অবস্থাটা। মনটা তো একেবারে মানে হাতে নেই, মনটা তো মানে ধরে রাখতে পারছে না। ও বৈশালীকে বললো, হ্যাঁ আমি রাজীব। তখন বৈশালী আবার জিজ্ঞেস করলো, কেমন আছো তুমি? রাজীব তো বললো, মানে আপ্লুত আর কি, বললো আমি ভালো আছি। তো তখন বৈশালী বলল, তোর মনে আছে যে আমরা সেই পিকনিকে গেছিলাম, পিকনিকে গিয়ে তোর গায়ে মাংসের ঝোল পড়ে গেছিল? তো রাজীব তো আরো অবাক, মানে আরো সারপ্রাইজড, মানে ভাবছে যে আজকে আমি কার মুখ দেখে উঠেছিলাম। যে বৈশালী কোনোদিন ওর দিকে তাকায়নি, সেই বৈশালী কবে পিকনিকে গিয়ে ওর জামায় মানে মাংসের দাগ পড়েছিল সেটাও মনে রেখেছে। মানে মানে রাজীব তো আজকে মানে আর নিজের মধ্যেই নেই। ও বললো হ্যাঁ। তারপরে রাজীব আবার বৈশালীকে জিজ্ঞেস করলো যে কোথায় থাকিস এখন? বৈশালী আবার বললো, কেন, তুই তো আমাকে ফলো করতে করতে যেতিস, ওই পাড়াতেই আমি একটা নতুন অ্যাপার্টমেন্ট নিয়েছি। মানে রাজীব তো যে জিনিসটা জেনে এসেছিল যে বৈশালী কখনো ওকে পাত্তা দেয়নি, তো সেই জিনিসটা তো ভুল প্রমাণই হলো। এবং তার সাথে রাজীব যেন একটা নতুন দিগন্ত খুঁজে পেল। মানে ওই যে ও নিজের কাজটাকে ভীষণ ক্রিটিসাইজ করতো, যে মানে আজকে ওই এতদিন ধরে যে কলেজে পড়া 3 বছর ধরে যে বৈশালীর সাথে সে টাচ থাকার চেষ্টা করতো, বৈশালীর পেছন পেছন যেত, যেন সেই কাজটারই সে রেকগনিশন এতদিন বাদে পেলো। মানে সে আজকে কোন জগতে চলে গেছে। তো হঠাৎ করে বৈশালী জিজ্ঞেস করলো যে তুই এখানে সিনেমা দেখতে এসছিস, কার সাথে? তো তখন রাজীব আবার বাস্তবের মাটিতে পড়ে অম্লান বদলে মিথ্যে কথা বলে দিল যে আমার বউ আর বাচ্চা ওদিকে আছে, আমি একটু এদিকে এসেছিলাম, যদি তোকে দেখা যায়। তো বৈশালী বললো ঠিক আছে, আজকে খুব ব্যস্ত, পরে আবার যোগাযোগ করিস, তখন আলাপ করবো। রাজীব বললো ঠিক আছে, বলে বৈশালীও চলে গেলেন, রাজীবও চলে আসলো। মানে এই যে একটা 5-7 মিনিটের একটা ঘটনা ঘটলো, এই 5-7 মিনিটটা রাজীবের জীবনটাকে পুরো পাল্টে দিল। মানে রাজীব আর রাজীবে নেই। মানে রাজীব ভাবতে লাগলো যে মানে আমি এতটা পপুলার ছিলাম, মানে এতটা আমাকে বৈশালী নোটিস করতো, মানে ভাবা যায় না। মানে রাজীব যেন আজকে সত্যি একটা অন্য মুডে। তো যাই হোক, সেই ভালো মুড নিয়ে বাড়িতে আসলো। বাড়িতে তো এসে যাই হোক মুডটা খুব ভালো।
তো মেয়েটাকে একটু আদর করে ও বাথরুমে স্নান করতে ঢুকলো। তো মনটা খুব ভালো, তো চান টান করে এসে বসেছে। তো চন্দ্রিমা এক কাপ চা দিল। তারপরে হঠাৎ করে চন্দ্রিমা ওকে, রাজীবকে প্রশ্ন করে, তোমার জামার পকেট থেকে এই সিনেমার টিকিটটা পেলাম, কার সাথে তুমি সিনেমা দেখতে গেছিলে? রাজীব আবার সেই যে নিজের জগতের বাইরে চলে গেছিল, চন্দ্রিমার প্রশ্ন শুনে আবার নিজের জগতে ফিরে আসলো। ও চন্দ্রিমাকে কি বলবে যে কার সাথে সিনেমা দেখতে গেছে, কি বলবে? কিন্তু আজকে রাজীব এত ভালো মুডে আছে যে রাজীব মানে ঝগড়া করারও মুডে নেই, বা জেনারেলি ও মিথ্যে কথাও বলতে পারে না। তো আমতা আমতা করে বললো, আজকে টপিকটা থাক না, পরে আমরা আলোচনা করব। কিন্তু চন্দ্রিমা মানবে কেন? না, তুমি বলো কার সাথে গেছিলে, কে আছে, কার সাথে তুমি সম্পর্ক তৈরি করেছো, কেন আমাকে লুকাচ্ছ? যেরকম আমাদের বাঙালি স্ত্রীরা বলতে থাকেন, চন্দ্রিমা তো বলতেই থাকলেন। কিন্তু রাজীব তো আজকে একটা অন্য জগতে ছিল। আজকে রাজীব ফোন করেছে, যাই হোক না কেন আজকে আমি আর কিছুতেই মেজাজ গরম করব না, বা আমি আজকে একটু ঠান্ডা মাথায় থাকবো। ও চন্দ্রিমাকে একটা কথাই বলে যাচ্ছে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো এই করে করে রাত্রিবেলা খাবার ডিনার ফিনার হয়ে গেল। রাত্রিবেলা গিয়ে তারপরে রাজীব বারান্দায় দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে সিগারেট খেলো, একটু আকাশ টাকাশ দেখে একটু পুরোনো দিনের কথা টথা ভেবে যখন শুতে আসলো, তখনও দেখলো চন্দ্রিমা একই কথা বলছে যে কে তোমার জীবনে এসছে করতে করতে লাস্ট যে কথাটা স্ত্রীর মুখ থেকে বেরোবেই, যেটা বেদ বাক্য বলা হয়, আমাকে কেন বিয়ে করেছিলে তাহলে, এটা তো চন্দ্রিমা বলবেই। রাজীবও শুনলো। রাজীব আবার বললো, আজকে শান্ত হয়ে ঘুমো, পরে তোমাকে সব বলে তো সেই রাতটা কোনো ক্রমে রাজীব ঘুমিয়ে পড়লো। পরের দিন সকালবেলা উঠে আবহাওয়া গরম, ন্যাচারালি চন্দ্রিমা কোনো উত্তর পায়নি। চন্দ্রিমা গম গম করছে। রাজীব কি করবে? তো রাজীবের একটা স্বভাব ছিল যে মোটামুটি 8টা সাড়ে 8টার পরে ও অফিসে যাওয়ার জন্য প্রিপারেশন নিত। আর ওই সময় ও দাড়ি কাটতে কাটতে একটু ইউটিউবের চ্যানেলগুলো একটু সার্চ করতো, ইউটিউবটা শুনতো। তো ন্যাচারালি সেদিনও 8:30 9টার সময় ও অফিস যাওয়ার জন্য রেডি হবে, দাড়ি কাটতে কাটতে ইউটিউবের চ্যানেল শুনে ও বাথরুমে গেল, চান টান করে খেয়ে দিয়ে অফিস চলে গেল। যখন অফিস যাচ্ছে তখনও আবহাওয়া গরম, চন্দ্রিমা একই কথা বলে যাচ্ছে যে তুমি ডিসাইড করে নিও কার সাথে তুমি কি করবে, আমাকে সেটা জানিয়ে দিও, আমি কিন্তু এইভাবে চলতে পারবো না, তুমি আমাকে সবকিছু লোকাচ্ছ, যা হয়। রাজীব আর কি করবে, মাথা নিচু করে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে রাজীব প্রথমেই যেটা কাজটা করলো, ও সবার আগে ওয়েসিস এম্পোরিয়াম বলে একটা বড় দোকানে গেল। ওয়েসিস এম্পোরিয়াম হচ্ছে একটা বড় দোকান, একটা বিশাল বড় মানে একটা ওয়ান স্টপ সলিউশন টাইপের দোকান, যেখানে সবকিছু কিনতে পাওয়া যায় বা সবকিছু পাওয়া যায়। আর ওই দোকানটা হচ্ছে রাজীবের অফিসের একটা অন্যতম বড় ভেন্ডার। রাজীবের অফিসে প্রচুর টাকার মাল ওই দোকান থেকে যায় এবং রাজীবই সেটা দেখাশোনা করে। তো রাজীব যখন ওয়েসিস এম্পোরিয়ামে জাস্ট ঢুকতে যাচ্ছে, তখন ওয়েসিস এম্পোরিয়ামের মানে ম্যানেজার রাজীবকে দেখে হন্তদন্ত হয়ে গেল। আরে স্যার, আপনি এসছেন, আপনি কেন, আপনি তো আমাকেই ডাকতে পারতেন। তখন রাজীব বলল, ভাই আজকে আমি একটা অফিসিয়াল পারপাসে না, একটা পার্সোনাল ব্যাপারে এসেছি। তো ম্যানেজার বললো, হ্যাঁ স্যার বলুন, কি ব্যাপার? তো এই ম্যানেজারের সাথে কিছুক্ষণ 10 মিনিটের মতো কিছু একটা রাজীব আলোচনা করে রাজীব তো অফিস চলে গেল। অফিসে গিয়ে কাজ টাজ করছে। তো মোটামুটি 10টা সাড়ে 10টার সময়, 10:30 11টা, 10:30 হবে না, 11টার সময়, 10:30 11টার সময় রাজীব তো অফিসে পৌঁছে গেল। এরপরের ফেসটা শুরু হলো সেদিন দুপুর 2:30টার সময়। ঠিক দুপুর 2:30টার সময় রাজীব সেনের বাড়ির বাইরে একটা স্যুট বুট পরে একটা পলিশ দেখতে ছেলে কলিং বেল বাজালো। তো চন্দ্রিমা দরজা খুললেন। তো এই ছেলেটি বলল যে, আমি কি একটু মিসেস রাজীব সেনের সাথে দেখা করতে পারি? চন্দ্রিমা বললেন যে, আমি মিসেস সেন, বলুন। তখন ছেলেটি বলল, ম্যাডাম আমি ওয়েসিস এম্পোরিয়াম থেকে আসছি। ওয়েসিস এম্পোরিয়াম নাম তো আপনি শুনেইছেন? আর মিসেস সেন বলল, হ্যাঁ শুনেছি। বললো, ওয়েসিস এম্পোরিয়ামের তরফ থেকে আপনার জন্য একটি উপহার আছে বলে একটি বড় শাড়ির যেরকম বাক্স হয় সেরকম একটা বড় শাড়ির বাক্স চন্দ্রিমার হাতে দিল। তো চন্দ্রিমা অবাক, বললো, এটা কিসের উপহার বা এটা কি ব্যাপার? তখন ওই ছেলেটি বলল, অ্যাকচুয়ালি ম্যাডাম,
আমাদের গতকাল আমরা একটা স্পন্সর করেছিলাম একটা সিনেমা, ম্যাডাম ডিটেকটিভ বলে একটা সিনেমা স্পন্সর করেছিলাম। সেই সিনেমাটার দেখে যাতে একটা উপযুক্ত ফিডব্যাক পাওয়া যায় সেই কারণে রাজীব স্যারকে আমরা একটি টিকিট দিয়েছিলাম সিনেমা দেখার জন্য। তো কথা ছিল যে রাজীব স্যার সিনেমাটা দেখবেন, দেখে সবার আগে সিনেমাটা কেমন হয়েছে সেই সম্পর্কে আগে আমাদেরকেই ফিডব্যাক দেবেন। উনি অন্য কাউকে ফিডব্যাকটা দেবেন না, উনি সবার আগে আমাদেরকেই ফিডব্যাকটা দেবেন, এবং আমাদের ফিডব্যাকটা যদি পছন্দ হয় তাহলে রাজীব বাবুকে আমরা একটা উপহার দেব। তো সেই কথা মতো আমরা গতকাল রাজীব স্যারকে একটি সিনেমার টিকিট পাঠিয়েছিলাম। তো রাজীব স্যার সিনেমাটা দেখেছিলেন, দেখে উনি আজ সকালবেলা আমাদের অফিসে এসে ওনার ফিডব্যাকটা উনি জমা দেন, এবং ফিডব্যাকটা আমাদের খুব ভালো লাগে, এবং সেই কারণে আমরা রাজীব স্যারকে একটা উপহার দিতে চাই। তখন রাজীব স্যার বলেন যে ওনার উপহার লাগবে না, কিন্তু ওনার স্ত্রীর প্রিয় রং হচ্ছে গোলাপি, তো গোলাপি রঙের জন্য একটা শাড়ি আমরা ওনার স্ত্রীকে উপহার দিই। সেই শাড়িটা নিয়েই ম্যাডাম আমি আপনার সামনে এসেছি। চন্দ্রিমার তো অবস্থা বুঝতেই পারছেন আপনারা। রাজীব সেনের যে গতকাল যে অবস্থাটা হয়েছিল, যখন বৈশালী ওকে জিজ্ঞেস করেছিল যে কিরে রাজীব তুই রাজীব না, ওই ওরকমই ঠিক ফিলিংস চন্দ্রিমার। ও কি ভেবে বসেছিল যে রাজীব কার সাথে সম্পর্ক বানিয়েছে নাকি, আর কি বেরোলো। মানে চন্দ্রিমা তো যেন হাফ ছেড়ে বাঁচলো, এবং একটা অদ্ভুত ফিলিংস, অদ্ভুত ভালোবাসা, একটা অদ্ভুত রেসপেক্ট রাজীবের জন্য তার কাজ করতে শুরু করলো। ও তো আপ্লুত। কিছুক্ষণ বাদে রাজীবকে ফোন করলো, ফোন করে বলল কি গো তুমি এই ঘটনাটা আমাকে কালকে বলতে পারোনি? তখন রাজীব বলল না, আমরা তো একটা কর্পোরেটে চাকরি করি, আমাদের তো একটা প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী আমাদেরকে ক্লায়েন্টকেই আগে ফিডব্যাক দিতে হয় গো। তখন চন্দ্রিমা মধু মিশ্রিত কণ্ঠে বলল সত্যি গো, তোমাকে নিয়ে না আমি আর পারি না। ওদিক থেকে রাজীবেরও মধু মিশ্রিত গলা বেরোলো, কি আর করবে বলো। আবার চন্দ্রিমা মধু মিশ্রিত আবদারের গলায় বলল তুমি যখন ফিরবে না 1 কেজি একটু ভালো বাসমতি চাল নিয়ে আসবে, অনেকদিন ভালো বিরিয়ানি বানায়নি। আবার রাজীবের মধুর সাথে যেন আরো সন্দেশ মাখানো গলায় বলল অবশ্যই, তোমার কথা কি আমি অমান্য করতে পারি, নিশ্চয়ই নিয়ে আসবো। আসল ব্যাপারটা কি হয়েছিল বলুন তো, ওই যখন দাড়ি কাটার সময় যখন ইউটিউব দেখছিল না রাজীব, তখন ওই ম্যাডাম ডিটেকটিভের একটা ইউটিউবের হাইলাইটস মানে একটা টিলার ওখানে চলছিল, সেখানেই ও জানতে পারে যে ওয়েসিস এম্পোরিয়াম ওদের একটা স্পন্সরার। সেখান থেকেই ওর মাথায় আসে ব্যাপারটা কি করে ওকে ম্যানেজ করতে হবে। সেই কারণেই বলেছিলাম রাজীব দ্য বেস্ট ম্যানেজার, কিভাবে ম্যানেজ করতে হয় সবকিছু সে জানে। রাজীব নিজেকেও বললো রাজীব বাবু আপনি সত্যি একটা ভালো ম্যানেজারই হয়েছেন, সবকিছুই তো সুন্দরভাবে ম্যানেজ করলেন। থ্যাংক ইউ। গল্পটা কেমন লাগলো আপনাদের জানাবেন। প্রথম গল্প তো, সাধারণ গল্প, তো অবশ্যই জানাবেন, কমেন্টসে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে রিকোয়েস্ট করছি একটু সাবস্ক্রাইব করবেন, যাতে আমি একটু ইন্সপিরেশন পাই। বেল আইকনটা টিপবেন যাতে আবার দ্বিতীয় গল্পটা আপনার কাছে চলে যায়। তার থেকেও বেশি ইম্পর্টেন্ট ফিডব্যাক অবশ্যই শেয়ার করবেন, এটা কিন্তু আমার আন্তরিক অনুরোধ আপনাদের কাছে। থ্যাংক ইউ, সবাই শ্রদ্ধা দেবেন।